বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করছেন। দর্শক, এরই মধ্যে গণমাধ্যমগুলোর খবরে ডক্টর ইউনূসের এক বিশেষ সহকারীর বরাত দিয়ে বলা হয়েছে তিনি থাকছেন, পদত্যাগ করছেন না। তারপরও আমরা এমন প্রশ্ন কেন করছি? সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বিজয়ীর, এতটাই বাড়ছে যে কোনো সময় শেষ হতে পারে শান্তিতে নোবেল বিজয়ীর অশান্ত অধ্যায়। এই পোস্টের পর সমঝোতার পথ একেবারেই বন্ধ হয়ে যায়। বিএনপি ও সেনাবাহিনীর কাছ থেকে করা বার্তা পেয়ে এনসিপি সুরেলাবাসী একেবারেই ফেটে চৌচির হয়ে গেছে। এক উপদেষ্টা আগের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েও বসলেন, কিন্তু সময়ের ব্যবধানে দূরত্ব যে বেড়েছে অনেক। সম্প্রতি কয়েকটি ইস্যুতে যাদেরকে শাসিয়েছেন তাদেরকে আবার ঐক্য করতে বলছেন। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সেনা দরবারের বক্তব্য প্রকাশের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সামাল দেওয়ার দায়িত্ব পড়েছিল সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির উপর। দলটির নেতারা গত 1.5 দিনে রাজনৈতিক দলগুলোর সাহায্য চেয়েও পায়নি। একে একে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই। এমনকি বিএনপিও বলে দিয়েছে ডক্টর ইউনূস থাকবেন না চলে যাবেন, এটা তার একান্ত ব্যক্তিগত পছন্দ। এমন অবস্থায় 23শে মে ডক্টর ইউনূসের পক্ষে শোডাউনের পরিকল্পনা থেকেও সরে আসতে হয়েছে এনসিপি নেতাদের। উল্টো পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়ে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে আরো বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা। আবার সেনাবাহিনীর সাথে সমঝোতার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেটা নিলে বিপাকে পড়বেন ডক্টর ইউনূস। কিন্তু আজ সব বেসুরে হয়ে গেছে। ডক্টর ইউনূস ও তার কিংস পার্টি এনসিপির খুঁটিগুলো হঠাৎই নড়বড় হয়ে গেল। গত বছর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয়, তখন ঘূর্ণাক্ষরেও কেউ ভাবতে পারেননি 9.5 মাসের মাথায় তাদের সঙ্গে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর দূরত্ব আকাশ সমান হয়ে যাবে। 21শে মে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে বোঝা গেল সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বেড়েছে। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের অন্ধকারে রেখে। স্মরণ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের জুরিসডিকশন বা তারা কতটুকু কি করতে পারেন। বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ডক্টর ইউনূস সমর্থকেরা সেনা দরবারের এমন বক্তব্যে বেজায় ক্ষুব্ধ হয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, এটি সেনা প্রধানের চাকরি বিধির লঙ্ঘন কিনা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি বলেছিলেন, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। অবশ্য পরিস্থিতির বিবেচনায় যেন ফয়েজ এমন পোস্ট দিয়ে আরেকটি ব্লান্ডার করেছেন। সূত্রগুলো বলছে, এমন পোস্টের জন্য ডক্টর ইউনূস ঝাড়ি খেয়েছেন বিশেষ সহকারী। তারপর হঠাৎই পোস্টে ডিলিট করে দেন, সাথে নতুন পোস্টে ডিসক্লেমার দেন এ নিয়ে খবর না প্রকাশের জন্য। কিন্তু ততক্ষণে নেট দুনিয়ায় খবরটি ভাইরাল হয়ে যায়। আবার যারা সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করছেন তারা বলছেন, 5 আগস্টের আগে সেনাপ্রধান ও সেনাবাহিনী দেশের স্বার্থে সরকারের কথা শুনেননি। তাহলে তখন কি তারা ভুল করেছিল? দর্শক, সেনা দরবার অফিসার্স অ্যাড্রেস বৈঠকের খবর, আলোচনা ও বক্তব্যের লাইন বাই লাইন গণমাধ্যমে আসার পর বিপাকে পড়েছিল ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। কারণ সেনা দরবার ওই খবরের মূল বিষয় ছিল সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে মিয়ানমারের রাখাইনে করিডোর দিবে না। এই করিডোর নিয়ে যে ডাক ডাক গুড়গুড় আলোচনা চলছিল সেটি সরকার করেছে সেনাবাহিনীকে একদম অন্ধকারে রেখে। এমন খবর নিঃসন্দেহে সরকারের জন্য ছিল খুবই বিব্রতকর। 22শে মে উপদেষ্টা পরিষদের ফরমাল বৈঠক শেষে দীর্ঘ ইনফরমাল বৈঠক হয়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় খোঁজার চেষ্টা করা হয়। সন্ধ্যায় যমুনায় ডাক পড়ে এনসিপি নেতাদের। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি রেস্কিউ টিম পৌঁছে যায় যমুনায়। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় জুলাই ঐক্যের ডাক দেওয়া হবে। আবার সে অনুযায়ী ইউনূস সমর্থকদের স্ট্যাটাস বাড়তে থাকে। এর মধ্যে এক উপদেষ্টা আগের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েও বসলেন, কিন্তু সময়ের ব্যবধানে দূরত্ব যে বেড়েছে অনেক। সম্প্রতি কয়েকটি ইস্যুতে যাদেরকে শাসিয়েছেন তাদেরকে আবার ঐক্য করতে বলছেন। হাহা রিয়াক্টে সয়লাভ হয়ে যায় ফেসবুকের দুনিয়াও। সূত্রগুলো বলছে, এনসিপির কয়েকজন নেতা ছুটে যায় কয়েকটি রাজনৈতিক দলের কাছে। কিন্তু ইশরাকের মেয়র হওয়া ইস্যু নিয়ে 22শে মে সকালে বিএনপির মুন্ডুপাত করেছিল দলটি। বিকেলে সাহায্য চায় বিএনপির কাছে। জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে এনসিপি। 22শে মে রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ 5টি দল জরুরি বৈঠক করে। বৈঠক শেষে তারা হতাশ
করে এনসিপি কে। জামাত একটি সর্বদলীয় বৈঠক ডাকতে বলেছিল। এনসিপির লক্ষ্য ছিল 23 মে জুমার নামাজের পর ডক্টর ইউনূসের সমর্থনে একটা বিশাল শোডাউন করবে, কিন্তু ডাক শুনে কেউ না আসায় একলা চলা নীতি থেকে সরে আসে দল। কারণ 2 দিন আগে নির্বাচন কমিশনের সামনে শোডাউন করতে গিয়ে লোক জড়ো করতে না পারায় হাস্যরসের জন্ম দেয় দলটি। 22 মে রাত্রে জাতীয় নাগরিক পার্টির নেতাদের জন্য এক বড় বিষাদময় ও কঠিন রাত ছিল, সেটি স্বীকার করে পোস্ট দেন দলটির এক নেত্রী। দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা পোস্টে লেখেন, জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন রাত। দর্শক, 22 মে সন্ধ্যা থেকে সরকারের পক্ষ থেকে বিএনপির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়, অথচ ইশরাক ইস্যুতে 4 দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হন বিএনপি নেতারা। পরে দলটি সংবাদ সম্মেলন করেছিল, তাও বিএনপি 2 জন উপদেষ্টার ফোন পেয়ে ইশরাকের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়। কিন্তু 23 মে দুপুরের পর থেকে নাটকীয় কিছু ঘটতে থাকে। বন ও পরিবেশ উপদেষ্টা দুপুরে সাংবাদিকদের জানান শুধু নির্বাচন দেওয়ার জন্য তারা দায়িত্ব নেননি। এরপরে বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনীর সাথে 2 দফা যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবে না বলে জানিয়ে দেয়। তারা যেটা বলার সেটি দরবারের নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দাবি করা হচ্ছে, তখন এ ধরনের আবেগের কথা বলা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূস থাকবেন কি থাকবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি যদি চলে যান তাহলে রাষ্ট্র বসে থাকবে না, তার বিকল্পও আছে। সূত্রগুলো বলছে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের শর্ত দেওয়া হয়েছে, জয় হয়ে যাবে। সূত্রগুলো বলছে 23 মে ইউনূস সামরিক বাহিনীর সাথে সমঝোতার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার বিশেষ সহকারী পোস্টে উল্টো সেনাপ্রধান কি পারেন না তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। এই পোস্টের পর সমঝোতার পথ একেবারেই বন্ধ হয়ে যায়। বিএনপি ও সেনাবাহিনীর কাছ থেকে কড়া বার্তা পেয়ে এনসিপি সুরেলাবাসী একেবারেই ফেটে চৌচির হয়ে গেছে। আগের মতো সমঝোতা করে আরো 1 দফা নির্বাচন পেছনের কৌশলও ভেস্তে গেছে। দর্শক, এনসিপি ও ইউনূসের সরকার সামরিক বাহিনীর সাথে এক অদৃশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে, যা এখন রীতিমতো দৃশ্যমান। নিয়ন্ত্রণ ও সমর্থনের দ্বন্দ্বে উভয় পক্ষের মাঝে তৈরি হয়েছে অদৃশ্য দেয়াল। এটিকে বলে একটি প্রশাসনিক মতপার্থক্য নয়, এটি এমন এক উত্তপ্ত সমীকরণ যেখানে বেসামরিক নেতৃত্ব আগুন নিয়ে খেলছে। সেই তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে পারবে না, ফলে বিএনপির যারা মিত্র সেই মিত্ররা নিষ্ক্রিয় হবেন, অথবা বিএনপির যারা শত্রু তাদের সঙ্গে যোগ দিবেন। এর বাইরে কোনো কর্মকাণ্ড ঘটবে না। কিন্তু এখন দূর থেকে তারেক রহমান সাহেব যদি কাউকে টেলিফোন করেন, কারোর সঙ্গে কথা বলেন, অথবা কেউ যদি তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলেন, সেখানে একটা বন্ধুত্ব এবং বন্ধন তৈরি হয়ে যায়। তারেক রহমান সাহেবের পক্ষ থেকে কোনো কিছু বলা না হলেও যিনি টেলিফোনে কথা বলেন বা ফোন করেন, তিনি একটা আর্ত তৃপ্তিতে ভোগেন যে তার সঙ্গে নেতার কথা হয়েছে, এবং এভাবে অনেকেই বিএনপির বন্ধুত্ব বলয়ে নিজেদেরকে শক্তিশালী মনে করছেন। কিন্তু তারেক রহমান সাহেব আসার পরে সেখানে আসলে তার সঙ্গে বিএনপির নেতাকর্মী, বিএনপির পদবিধারী এবং বিএনপির যারা ঘনিষ্ঠজন, কেবলমাত্র তারাই সেখানে ঢোকার অনুমতি পাবেন, ঢুকতে পারবেন বা ঢোকার মতো নৈতিক মনোবল থাকবে। আপনি ধরুন বিএনপির পল্টন অফিসে তারেক রহমান সাহেব আসবেন, একেবারে যেদিন উনি বসবেন সেদিন দেখা গেল অফিসের সামনে 10-15 হাজার লোক সবসময় থাকবেন। আর যেদিন প্রথম জনসভা হবে সেদিন তো বলাই বাহুল্য, কত লোক যে হবেন তার কোনো ইয়াত্তা নেই। তো সেখানে বিএনপির মিত্র হিসেবে যারা এখন পরিচয় দিচ্ছেন, তারা গাড়িতে করে নেমে ওই অফিসের সামনে গিয়ে মঞ্চে উঠবেন, তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিএনপির সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দল তাদের একটি স্পষ্ট দূরত্ব তৈরি হয়ে গেছে, এবং সেই দূরত্ব লন্ডন বৈঠকের কারণে। এখন সেই লন্ডন বৈঠকের যে ফলাফল, সেই ফলাফলটা যদি বিএনপি ঘরে তুলতে না পারে, তাহলে রাজনৈতিক অঙ্গনে যে শত্রুতা তৈরি হচ্ছে এটা তার প্রথম বাধা। আর দ্বিতীয় বাধা নয়, ঠিক বিপদ এবং বিপত্তি হয়ে পড়বে যখন রাষ্ট্রশক্তি বিএনপির বিরুদ্ধে চলে যাবে। এবং এই পুরো ঘটনাটা, অর্থাৎ প্রথমে লন্ডন বৈঠক আর দ্বিতীয়ত জনাব এরশাদ সাহেবের এই বিষয়টি, এটি তখন বিএনপির জন্য বোঝা এবং গলার কাটা হয়ে দেখা দেবে। তো সেই অবস্থাতে আমি মনে করি যে বিষয়টি খুব দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, সরকারের পক্ষ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে। যে কোনো একটা বিষয় নিয়ে রশি টানাটানি করলে, বেশি চিপলে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, রশি টানাটানি করলে ছিঁড়ে যায়,
বন্ধন একই অবস্থা, বন্ধুত্বের জন্য স্যাক্রিফাইস করতে হয়। তো এখানে জনাব এরশাদ সাহেবের সমস্যাটাও সরকারকে বুঝতে হবে, আবার সরকারের সমস্যাটাও এরশাদ সাহেব বুঝতে হবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সরাসরি এরশাদের সাথে বৈঠক করেন, তার সম্মান বাড়বে বই কমবে না। তিনি তরুণ প্রজন্মের একজন নেতা, জনপ্রিয়, তার অনেক ক্যাডারভিত্তিক রাজনীতিতে প্রতিযোগিতা ছিল। তো সেখানে সাদেক হোসেন খোকা সাহেবের বেশি লোক না মির্জা আব্বাস সাহেবের বেশি লোক, এটি নিয়ে বিতর্ক হতো। কিন্তু এখন মির্জা আব্বাস সাহেব যেহেতু বয়স হয়ে গেছেন, তার সন্তানেরা ঠিক ওরকম এরশাদের মতো রাজনীতিতে এগিয়ে আসেনি। তো সেই ক্ষেত্রে সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল কে ফ্যাক্টরগুলো রয়েছে রাজনীতির, বিএনপি রাজনীতির, মাসেলম্যান রাজনীতির, এই পুরোটাই এখন জনাব এরশাদের হাতে। তো সেই এরশাদকে ইচ্ছা করলে বিএনপি মাইনাস করতে পারবে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুঝতে হবে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক অভিলাষ, কিংবা তিনি যেভাবে দল গঠন করতে চাচ্ছেন, তার এনসিপিকে তিনি যেভাবে পুনর্বাসিত করতে চাচ্ছেন, সেখানে এরশাদ সাহেবের মতো লোকের হাতে যদি দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্ব চলে আসে, তাহলে খুব অল্প দিনের মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বটাও বিএনপির হাতে চলে আসবে। এবং সেক্ষেত্রে পুরো ঢাকা শহরের ওয়ার্ড ভিত্তিক বিএনপির যে ক্ষমতা, দাপট, এটাকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কেউ থাকবে না, চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি থাকবে না, যা কিনা এনসিপি রাজনীতি বা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতি রীতিমতো একেবারে গোল্লা বানিয়ে ফেলবে, শূন্য বানিয়ে ফেলবে। এই বিষয়টাও বিএনপিকে ভার্সেস ঢাকা শহরের পাড়া মহল্লায় মাস্তানি, চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় রাজনীতির উপর কর্তৃত্ব স্থাপন, কোনটা করবে, কে কোনটা ছাড় দেবে, তার উপর নির্ভর করছে আগামী রাজনীতির শান্তি এবং